ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার, এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় আয়নাঘর। বাংলাদেশে এমন এক গুপ্ত নির্যাতন কেন্দ্র ছিল যেখানে মানুষ একবার প্রবেশ করলে ফিরে আসতো না অনেকে। এটি ছিল ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন যার নাম আয়নাঘর। একটি কক্ষ যেখানে প্রতিবাদের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেয়। আয়নাঘর নামটা প্রথমে শোনা যায় নির্যাতিত রাজনৈতিক ও সাংবাদিকের মুখ থেকে। এটি ছিল আসলে একটি গোপন নির্যাতিত কেন্দ্র। দক্ষিণে লেজবি, তার মাঝখানে হলো একটা মাঠের মাঝখানে। ঠিক পূর্ব পাশে হলো লগেরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার, এমপির অফিস। পশ্চিম পাশে হলো এমপি শেড, বিজিএফআইয়ের এমপি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো বিজিএফআইয়ের মসজিদ। শহরটির নাম হলো আয়নাঘর, যেখানে আওয়ামী লীগের বিরোধীদের ধরে নিয়ে এসে চালানো হতো ভয়ঙ্কর সমস্ত নির্যাতন। এই কেন্দ্রটি ছিল আধুনিক টর্চার সেল। এখানে আটকে রাখা হতো মূলত বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণকে। অনেকে এই আয়নাঘর থেকে জীবিত ফিরে আসতে পারেনি। এই নির্যাতন সেলের ভিতরে কি ঘটতো, যে কয়জন আয়নাঘর থেকে বেঁচে ফিরেছে তারা জানিয়েছে সেখানে চালানো হতো ভয়ঙ্কর নির্যাতন। নির্যাতনের এই কৌশলগুলো ছিল পাকিস্তান আমলের হানাদার বাহিনীর থেকেও ভয়ঙ্কর। মেয়েটি এবং তার মাকে গুম করে তুলে নিয়ে যাওয়া হয় তৎকালীন র্যাব 2 ব্যাটালিয়ন সদর দপ্তরে। এরপর রাতভর আটকে রেখে করা হয় নির্মম নির্যাতন। পরের দিন মেয়েটিকে একটি গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়, কিন্তু তার মা আর ফিরে আসেনি। চলুন শুনে আসি সেই সকল মানুষের মুখ থেকে যাদেরকে বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকার গুম করে রেখেছিল। কেমন ছিল আয়নাঘর, কিভাবে কেটেছে তাদের দিন। গতকালকে যে আয়নাঘরের দৃশ্যগুলো দেখলাম, এই দৃশ্যগুলোতে আমাদের স্পষ্ট মনে হয়েছে যে এখানে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তো আমাকে 2022 সালের 13 জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত 8:35 আমাকে র্যাব 1 আমাকে গুম করে। আমরা যতটুকু দেখেছি বা আমরা আয়নাঘরে ছিলাম, আমি 40 দিন ছিলাম। 2022-এর 13 জানুয়ারি থেকে নিয়ে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমি প্রায় 40 দিন আয়নাঘরগুলোতে ছিলাম। তো আয়নাঘর আমাকে রাখা হয়েছিল উত্তরায় র্যাব 1-এ রাখা হয়েছিল। তো সেখানে আমি যেগুলো দেখেছি, ওই আয়নাঘরগুলোতে ভেন্টিলেশন ফ্যান ছিল না এবং জানালাও ছিল না। আমরা গতকালকে যে আয়নাঘরগুলো দেখেছি, এখানে আমরা দেখেছি তো কোথাও কোথাও ভেন্টিলেশন ফ্যান লাগানো হয়েছে, কোথাও ইটের দেওয়াল ভেঙে রুমটাকে প্রশস্ত করা হয়েছে, আবার কোথাও প্লাস্টার করা হয়েছে। রুমের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার আর প্রস্থ হচ্ছে 3-4 মিটার। তো সেই রুমে আমাকে রাখা হয়। অন্ধকার রুম, ডান কাতে শুলে বাম কাতে দেওয়াল, এরকম একটা রুম। তো এই অবস্থায় আমাকে ওই একই রুমে হাত বাঁধা চোখ বাঁধা অবস্থায় 27 মাস রাখা হয়। আমাকে উঠতে বসতে অনেক নির্যাতন করছে সব সময়। যদি বলছি যে স্যার ওয়াশরুমে যাবো, গোসল করবো, এই সমস্ত কথা বললেও, ওজুর কথা বললেও সবসময় মারধর করে। রুমের ফ্লোর ছিল অনেক ভাঙ্গা। এই এখন যে সরকার 1-এর যে ভিডিও যে প্রকাশ করছে আয়নাঘরে, সেটা মূলত ওই রুম না, অনেক পরিবর্তন করা হয়েছে। প্রশ্ন হলো, এত ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র চালানোর সাহস কারা পেল? কারা ছিল এদের পিছনে? বিরোধী দলীয় নেতা, সাংবাদিক, এমনকি জনসাধারণ মানুষ কেউই যদি এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতো, তাকেই ধরে নিয়ে আসা হতো এই আয়নাঘরে। এনে চালানো হতো ভয়ঙ্কর সকল নির্যাতন। এই নির্যাতন কেন্দ্রের সঙ্গে সরকারি কিছু বাহিনী ও গোয়েন্দা সংস্থার কিছু অংশ জড়িত ছিল। প্রভাবশালী সকল রাজনৈতিক ব্যক্তিদের নির্দেশেই চালানো হতো এই অত্যাচার। এখন পর্যন্ত এই অপরাধের বিচার হয়নি, কিন্তু অনেক গোপন তথ্য ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে। সেখানে সম্পূর্ণ স্পষ্ট এই নির্যাতনের পিছনে শক্তিশালী রাজনৈতিক প্রভাব ছিল। বাংলাদেশের সকল সাধারণ মানুষের এই একটি প্রশ্ন, এত বড় অপরাধ বিচার কি আদেও হবে?